পাকিস্তানের সাথে আমাদের এমন সম্পর্ক নাই, ছিল না এবং ভবিষ্যতে দৃশ্যমানও না, যেটার কারণে পাকিস্তান বাংলাদেশের প্রতি প্রীত হয়ে ভালোবেসে মানে মিয়ানমারের সাথে আমাদের মানে বৈরিতা শেষ করার জন্য একটা উদ্যোগী ভূমিকা পালন করবে। আমাদের যেখানে আইনের মধ্যেই গলদ, ব্যবস্থায় গলদ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ন্যূনতম ভারসাম্য নাই। রিমান্ডটা হয়ে গেছে অধিকতর মারপিটের জন্য। আমি একটা ছোট্ট উদাহরণ দেই, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রাক্তন ভিপি ভিপি নূর, আপনার যদি মনে থাকে, আমাদের সবারই মনে আছে যে 2 কাঁধে ভর দিয়ে একবার রিমান্ডে নেয়ার 5 দিন রিমান্ডের পরে 2 কাঁধে ভর দিয়ে উনি দাঁড়াচ্ছেন। ওনার পায়েও দাঁড়ানোর ক্ষমতা নাই, কথা বলার অস্তিত্ব নাই, ওনার বাবা ওনার সাথে কথা বলতে চেয়েও পারেন নাই। আপনি যদি একটু বলেন এই ইস্যুতে রোহিঙ্গা এবং সার্বিক প্রেক্ষিত নিয়ে। গুণীজনেরা বলেছেন, আবার মেজর এমদাদও বলেছেন, আপা বলেছেন। আমার মনে হয় না যে এখানে আর নতুন করে আমাদের কিছু বলার আছে। তবে আমি সবসময় ম্যাজিকে বিশ্বাস করি, ম্যাজিকের প্রত্যাশায় থাকি আমরা। এই যেমন কিছুক্ষণ আগে বললাম যে 5ই আগস্ট যেটা হয়েছে সেটা আমরা জুলাই মাসের শেষের দিকেও বা জুলাই মাসের শুরুতে আমরা এটা বুঝতে পারিনি, কল্পনাও করেন, দূর কল্পনায়ও আসেনি। সুতরাং রোহিঙ্গা যে ইস্যুটা আপাতত খুব দূর অতিক্রম্য মনে হচ্ছে, যেটা খুবই জটিল একটা সমস্যা মনে হচ্ছে, কারণ বৃহৎ শক্তিগুলোর প্রত্যেকেরই আলাদা আলাদা স্বার্থ আছে, স্বার্থের সংঘাত আছে। যেহেতু স্বার্থের সংঘাত আছে, সেহেতু তাদের স্বার্থ যতক্ষণ না এক বিন্দু মিলিত হবে, যেটা সম্ভাবনা নাই। কিন্তু মেজর এমদাদ কিন্তু একটি গাইডলাইনের কথা বলেছেন, একদিকে চীন আর একদিকে পাকিস্তান, মাঝখানে বাংলাদেশকে নিয়ে যদি কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হয়। আগে কিন্তু এটি বিবেচনায় ছিল শুধুমাত্র চীন এবং ভারতের কথা বলা হতো, এখন মেজর এমদাদ পাকিস্তানের কথা বললেন, পাকিস্তান, বাংলাদেশ এবং চায়না উদ্যোগ নিলে। আমি ওনার সাথে এই কারণে একমত না যে পাকিস্তানের সাথে বাংলাদেশের নতুন সরকারের এমন কোন সম্পর্ক তৈরি হয়নি, অথবা যারা পরবর্তীতে কারা আসবে নির্বাচিত সরকার হিসেবে আমরা জানি না। পাকিস্তানের সাথে আমাদের এমন সম্পর্ক নাই, ছিল না এবং ভবিষ্যতে দৃশ্যমানও না, যেটার কারণে পাকিস্তান বাংলাদেশের প্রতি প্রীত হয়ে ভালোবেসে মানে মিয়ানমারের সাথে আমাদের মানে বৈরিতা শেষ করার জন্য একটা উদ্যোগী ভূমিকা পালন করবে। পাকিস্তান নিজেই এখন সংঘাতপূর্ণ। পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা আপনি জানেন ভালো মতোই, যে তাদের রাজনৈতিক সংঘাত বাংলাদেশের চেয়ে কোনো অংশেই কম নয়, বরং আরো বেশি। বাট সেখানে মিলিটারির একটা সে আছে বলে সেখানে ছাত্ররা ওই অবস্থায় যেতে পারেনি। কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা এরকম কিছু নাই। সুতরাং আমরা মনে করি যে না, আমরা পাকিস্তানকে এখানে অন্তর্ভুক্ত করে খুব দ্রুত কোনো কিছু আমরা আশাও করি না, এবং এই আশা করাটা আমি মনে করি যে এটা ভুল একটা চিন্তা হবে। লুট বন্ধ হয়েছে, পাচার বন্ধ হয়েছে, এর একটা ভালো দিক। কিন্তু আমি ভাবছি অন্যরকম, যে আসলে লুট করার মতো আর পাচার করার মতো কোনো অর্থ আর নাই, অবশিষ্টই নাই। সুতরাং আপনি কি লুট করবেন? আজকে আমি দেখছিলাম টেলিভিশনে স্কলে আসছিল আমাদের পরিবেশ উপদেষ্টার বক্তব্য। তিনি বলছেন যে জলবায়ু তহবিলের 800 কোটি টাকা একটা বেসরকারি ব্যাংকে রাখা হয়েছে, সেই টাকা সহ ওই ব্যাংক টোটাল 12,000 কোটি টাকা গ্রাহকের টাকা আর নাই, এবং বলছে ওই 2064 বা 65 সালের আগে এই টাকা পরিশোধ করতে পারবে না গ্রাহকদের যে আমানত ওখানে রাখা আছে। এটা হচ্ছে একটা প্রাইভেট ব্যাংকের চিত্র। আপনি ভারতে যান, আপনি ভারতে গিয়ে দেখেন যে ওখানে কয়টা ব্যাংক আছে, বেসরকারি ব্যাংক। আপনি প্রতিবেশী সকল, আপনার কি কখনো আমার মনে হয় যে বাংলাদেশে ইন্স্যুরেন্স কোম্পানির সংখ্যা, প্রাইভেট ব্যাংকের সংখ্যা, ইভেন টেলিভিশনের সংখ্যাও অন্য যে কোনো এই আকৃতির একটা দেশ, এই মানে আর্থিক সমৃদ্ধির একটা দেশের মধ্যে আমাদের তো এগুলা কি সবইকে আমরা কি জনস্বার্থে করেছি? আমাদের দেশে মজার ব্যাপার হচ্ছে আমরা সবই জনস্বার্থের কথা বলি, কিন্তু একজন রাজনীতিবিদ তিনি বিপুল জনপ্রিয়তা নিয়ে নির্বাচিত হয়ে সরকার গঠন করেন। কালক্রমে দেখা যাচ্ছে যে উনি সবচেয়ে বড় স্বৈর শাসক হয়ে গেছেন। এটার জন্য উনি যতটুকু দায়ী, তার চেয়ে দায়ী হচ্ছে আমরা, যারা আমাদের কনস্টিটিউশন যারা বানিয়েছেন, যারা 70 অনুচ্ছেদ এখনো বহাল রেখেছেন, যারা 48(3) মধ্যে বলে দিয়েছেন যে মহামান্য রাষ্ট্রপতি কেবলমাত্র প্রধান বিচারপতি ছাড়া আর সকল বিষয়ে ওনার পরামর্শ গ্রহণ করবেন। আমি শুধু এই ইনস্ট্যান্সটা বলি যে এখন প্রধান বিচারপতি ছাড়া আর সকল বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ নেবেন। আমি দেশের প্রেসিডেন্ট বানাবো, এটা দিয়ে আমার পার্লামেন্টের এখানে ভোট আছে ঠিকই, কিন্তু সংখ্যাগরিষ্ঠ দলের নেতা যিনি, তার পছন্দের লোকে হবে প্রেসিডেন্ট। আমি যদি একটা দুর্নীতিবাজ, একটা খারাপ
জনসমক্ষে তার ইমেজ খুবই খারাপ এবং তিনি একটা খারাপ লোক হিসাবেই সমাজে বিবেচিত। এই লোককে যদি আমি দলের পক্ষে মনোনয়ন দিয়ে প্রেসিডেন্টের জন্য দাঁড় করিয়ে দেই, কোনো সাধ্য আছে ওনার বাইরে আমাদের যাওয়ার? বর্তমান বিদ্যমান যে সাংবিধানিক ব্যবস্থা, তো সুতরাং আমাদের যেখানে আইনের মধ্যেই গলদ, ব্যবস্থায় গলদ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ন্যূনতম ভারসাম্য নাই। ডিসি বদলি নিয়ে যে ঘটনাটি ঘটলো, আপনি যদি একটু আলোকপাত করেন। আপনারাও তো প্রশাসনে ছিলেন, আপনাদের সময় কিংবা অতীতে কখনো কি এই ধরনের কোনো ঘটনা ঘটেছে? দুর্ভাগ্যজনকভাবে অথবা সৌভাগ্যজনকভাবে অতীতে এরকম ঘটনা আসলে নজির নেই, ঘটেনি। আমার কাছে একটু বিস্ময়কর মনে হচ্ছে, কারণ জেলা প্রশাসক নিয়োগ এটা কোনো কিন্তু পদোন্নতি না। সাবস্ট্যান্টিভ পোস্টটা হচ্ছে ডেপুটি সেক্রেটারি। এটা হচ্ছে ডেপুটি সেক্রেটারি হিসাবে গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় গভর্নমেন্ট যখন আমাকে পদায়ন করবে আমি সেখানে যাব। একটা হচ্ছে আমি যখন সচিবালয়ে কাজ করব, একটা ব্রাঞ্চের দায়িত্ব থাকবো, আমি ডেপুটি সেক্রেটারি। আর আমি যখন একটা জেলা প্রশাসনের মধ্যে আমি যখন কাজ করব, সেখানে আমি প্রধান নির্বাহী বা জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসক আমরা যে নামে বলি। এখন এই পদে যাওয়ার জন্য এত আগ্রহ, এত হই হট্টগোল কেন আমরা করছি? এটা আমি পজিটিভলি দেখতে চাই, ইতিবাচক ভাবে। সেটা হচ্ছে আমরা যখন রাজনৈতিক সরকারের সময় যখন এই পদের দায়িত্ব পাই, তখন কিন্তু সবাই খুব ভীত থাকে, খুব আগ্রহী হয়ে যারা যায়, এরা পরবর্তী ভবিষ্যতে তার তোয়াক্কা করে না। এরা মনে করে যে এটাই প্রথম, এটাই শেষ। কিন্তু সাধারণভাবে যারা দল বিরোধী অথবা যারা জনসেবার উদ্দেশ্যে যারা এই পদে যেতে চান, তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় গভর্নমেন্ট যদি চেঞ্জ হয়। এই সময়টা এরকম সবাই যেতে যাচ্ছে, এটার এই কারণ যে একটা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে এখন। এখন অ্যাটলিস্ট রাজনৈতিক যে চাপগুলো, সেখানে এমপি সাহেবদের খবরদারি অথবা জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব, সবাই যে যোগ্যতা থাকলে আপনি খবরদারি করেন, কোনো সন্দেহ নাই, আমি খুব ওয়েলকাম করব, আপনি আমাকে পরামর্শ দিবেন। কিন্তু আপনার বিষয়টা সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই, আপনার কোনো যোগ্যতা নাই, সেটা আপনি পরামর্শ চাইতে পারেন, নিতে পারেন, অথবা আপনি সেটা বুঝার চেষ্টা করতে পারেন। কিন্তু সেখানে যখন খবরদারি হয়, এই খবরদারিগুলো অনেক সময় প্রশাসনের কাজকে খুবই ক্ষতিগ্রস্ত করে। এই সময় আমার মনে হয় যে আমার সহকর্মীরা, জুনিয়র সহকর্মীরা সবাই জেলা প্রশাসক হতে চাচ্ছেন এই বিবেচনায় যে তারা হয়তো এই সময়টা জনসভা প্রকৃত অর্থেই করতে পারবেন, ভালো কাজ করতে পারবেন, এটা একটা কারণ হতে পারে। কিন্তু সেটার জন্য আমরা যে পন্থায় যাচ্ছি, সেটা খুবই খারাপ একটা নজির আমরা তৈরি করলাম। কারণ আমরা সরকারি কর্মচারী যারা, আসলে হচ্ছে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, কিন্তু টার্মটা সরকারি কর্মচারী ব্যবহার করতে করতে এখন আর ওখানে প্রজাতন্ত্রের অস্তিত্ব নেই, আমরা সবাই সরকারি কর্মচারী হয়ে গেছে। তো সেখানে যেটা করা, সেটা হচ্ছে আমরা যেই কাজটা আসলে ওখানে আমাদের করা উচিত ছিল, যেই পদ্ধতিতে যাওয়া উচিত ছিল, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল থেকে শুরু করে তার প্রথম যে ভাষণ জাতির উদ্দেশ্যে, সেটার মধ্যেও বলেছেন আপনারা অনুগ্রহপূর্বক দাবি দেওয়ার জন্য হট্টগোল করবেন না, রাস্তা অবরোধ করবেন না, জন দুর্ভোগ সৃষ্টি করবেন না, কারণ মানুষ অনেক দুর্ভোগের মধ্যে এমনি আছে। আপনারা নিয়মতান্ত্রিক পন্থায় আপনারা দাবিগুলো পেশ করেন। এটার জন্য উনি বলেন নাই, কিন্তু আমার বিবেচনা যে এটা করা যেতে পারে, সেটা হচ্ছে প্রত্যেক মন্ত্রণালয়ে আমরা একটা করে দাবি দাওয়া সেল, বা এই যেই নামে দিই আমরা, এরকম একটা সেল গঠন করে দিলাম, যার যেটা দাবি দাওয়া, যার যেটা বক্তব্য, সেই সেলের মাধ্যমে করলো, এবং প্রয়োজন বুঝে, গুরুত্ব বুঝে, ভার বুঝে আমি সেটা প্রাসঙ্গিক যারা, তাদের সাথে বৈঠক করে এটা সমাধান করলাম। অথবা আমার লেভেলে পারলে পারলাম, না হয় উপরের লেভেলে গেলাম। কিন্তু এখন জেলা প্রশাসকরা যেটা করেছে, তাদের নজির স্থাপন করা উচিত ছিল যে না, দাবি দেওয়া এভাবে হ্যান্ডেল করা যায়। সরকার খুব তড়িঘড়ি করে সরকারকে এই পরিবর্তনগুলো করতে হয়েছে জেলা প্রশাসকদের, কারণ সবাই পূর্ববর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত এবং সেটা নিয়ে জনরোষ ছিল। এখন নতুন ডিসি নিয়োগ করার জন্য যতটুকু সরকারকে সময় দেওয়া উচিত ছিল, ততটুকু সরকার পায়নি। সেটা বাছাই প্রক্রিয়ার মধ্যে হয়তো কারো কারো ক্ষেত্রে দু একটা ভুলভাল থাকতেই পারে, এটা সকল ক্ষেত্রেই হয়। সেটা রিমান্ড নিয়ে বলতে চাচ্ছেন? হ্যাঁ, না, আমি এটা এই ডিসির অংশটা বলে নেই যে যদি আমার ভুলভাল হয়ে থাকে, সরকার কিন্তু বেশ কিছু আছে, দৃষ্টান্ত আছে যে সরকার যখন বুঝেছে যে ভুল হয়েছে, সরকার সেটা কারেক্ট করেছে, এটাকে, এবং কতগুলো প্রজ্ঞাপনে কিন্তু রিপ্লেসমেন্ট হয়েছে। এক্ষেত্রেও আমরা খুব নিয়ন্ত্রান্ত্রিক পদ্ধতিতে জনপ্রশাসন সচিবের কাছে আমরা নলেজে আনতে পারতাম যে ইনার ক্ষেত্রে যে ডিসি করা হয়েছে এই ভুল হয়েছে, কারণ ইনার অতীতটা হচ্ছে এই রকম। সেটা না করে আমরা যেটা করেছি, সেটা খুবই খারাপ নজির হয়েছে। এবং তবে আমি যেটা বললাম, আশা করি সবাই ইতিবাচক ভাবেই আসলে ওখানে যেতে চাচ্ছে জনসভার উদ্দেশ্যে, কারণ এটার মধ্যে বাড়তি কোনো সুযোগ সুবিধা তো নাই। বেতন ভাতা আমি যা পাচ্ছি, ডিসিও তাই পাবেন। আর আমি রিমান্ড প্রসঙ্গে একটা কথা বলছিলাম, দুজনেই ব্যারিস্টার, আপাত
মানে আরো এই সকল বিষয়ে মানে আমার চেয়ে অনেক বেশি প্রাজ্ঞ, সবসময় বলেন আসলে রিমান্ড আইনের কোনো, আমাদের যে ফৌজদারি কার্যবিধি 1898 মধ্যে রিমান্ড কোনো শব্দ নাই। যেটা রিমান্ডের যেই আইনটা আমরা প্রয়োগ করি সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 167 ধারা 167। সেটার মধ্যে যেটা বলা আছে সেটা হচ্ছে আইন হচ্ছে যে আপনি যখন কোনো অপরাধীকে গ্রেপ্তার করবেন উইদিন 24 আওয়ার্স ইউ উইল হ্যাভ টু প্রডিউস হিম টু দি নেক্সট মানে নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেট, যার কাছে আপনি পাবেন তার কাছে আপনি প্রডিউস করবেন। কিন্তু দেখা যায় যে কারো বিরুদ্ধে যদি অনেক সময় আমরা 54 ধারায় গ্রেপ্তার করি, অনেক সময় অনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করি, এখন যেরকম গণ মামলা হচ্ছে বা অতীতে যে গণ মামলাগুলো আমরা দেখেছি রাজনৈতিক মামলা হচ্ছে, সেখানে আপনি 24 ঘন্টায় আসামির থেকে ঘটনার আদ্যপান্ত কোনো কিছুই আপনার পক্ষে জানা সম্ভব না। সুতরাং আপনার পক্ষে 24 ঘন্টায় তদন্ত কাজ শেষ করা সম্ভব না। তখন সেখানে জিজ্ঞাসাবাদের আপনি জন্য কোর্টকে বলবেন অধিকতর তদন্তের জন্য আপনার ওই আসামি থেকে আপনি তথ্য নেওয়ার জন্য অধিকতর জিজ্ঞাসাবাদ, অধিকতর মারপিট না কিন্তু। না। এখন বাস্তবে হচ্ছে রিমান্ডটা হয়ে গেছে অধিকতর মারপিটের জন্য। জি। আমি একটা ছোট্ট উদাহরণ দেই, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রাক্তন ভিপি হ্যাঁ, ভিপি নূর, ভিপি নূর, হ্যাঁ, পুলিশের কাঁধে ভর দিয়ে, আপনার যদি মনে থাকে, আমাদের সবারই মনে আছে যে 2 কাঁধে ভর দিয়ে একবার রিমান্ডে নেয়ার 5 দিন রিমান্ডের পরে 2 কাঁধে ভর দিয়ে উনি দাঁড়াচ্ছেন, ওনার পায়েও দাঁড়ানোর ক্ষমতা নাই, কথা বলার অস্তিত্ব নাই, ওনার বাবা ওনার সাথে কথা বলতে চেয়েও পারেন নাই। একজন বিচারক, এখানে কিন্তু কলিমুদ্দিন সলিমুদ্দিন বসেছিল না, একজন বিচারক যিনি বিচার প্রক্রিয়ার মাধ্যমে, যিনি সঠিক নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যম দিয়ে ওখানে এসেছেন, এবং বিচারকের ক্ষেত্রে যেটা প্রথমেই অ্যাপ্লাই করতে বলা হয় সেটা হচ্ছে জুডিশিয়াল মাইন্ড। আমরা সাধারণ মানুষের জুডিশিয়াল মাইন্ড নাই, ওনার একটা জুডিশিয়াল মাইন্ড আছে। জি। এবং আইনে পরিষ্কার বলা আছে আপনি ওই লোককে যদি দেখেন যে সে নির্যাতনের শিকার হয়েছে, পুলিশ তার উপর অত্যাচার করেছে, আপনি উইদাউট ফার্দার আপনি পুলিশের বিরুদ্ধে প্রসিড করবেন। আর 2 নম্বর হচ্ছে তাকে আগে প্রথমে চিকিৎসার ব্যবস্থা করবেন। আমরা কি অবাক হয়ে দেখলাম তাকে যে আবারও রিমান্ড দ্বিতীয়বার মঞ্জুর করা হলো। ওনাকে হাসপাতালে পাঠানোর কথা সেটা না পাঠিয়ে আরেকবার রিমান্ড দিল। জি। তো এটাই হচ্ছে রিমান্ডের ব্যবহার। এটা এখন আপনি এই জিনিসগুলো যদি আপনি রাষ্ট্রের মধ্যে যদি আইন প্রয়োগকারী সংস্থা বিচার ব্যবস্থার মধ্যে যদি এই গলদগুলো রেখে যদি আমরা কোন রকমে যদি আবার শুরু করি তাহলে কিন্তু দেশ আর আগাবে না।